যখন উপনিবেশিক শাসকরা কোনো অঞ্চলে ঢুকে যার থেকে পাওয়ারটা নেয় ও বন্ধু বানায় তার বিপক্ষ শক্তিকে লাগিয়ে রাখার জন্য। যেমন শ্রীলঙ্কায় ওরা পাওয়ারটা নিয়েছিল সিংহলীদের থেকে, ওরা ফ্রেন্ডশিপ করেছে তামিলদের সঙ্গে। ভারতবর্ষে ওরা পাওয়ারটা নেয় মুসলিমদের থেকে, সেই জন্য শুরুতে ফ্রেন্ডশিপ করেছে হিন্দু সম্প্রদায়। বর্মা তো বললাম 1948 সালে স্বাধীন হলো। পরাধীন হলো কখন? আমি এখনও লেখার সময় বার্মা লিখেই পাঠাই, পত্রিকা অফিস কেটে মিয়ানমার করা। বার্মার রাজনৈতিক আন্দোলনে রেঙ্গুন ইউনিভার্সিটি হলো সেন্ট্রাল একটা রোল আছে, আমাদের যেরকম বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটির যে রোল। অং সান মারা যাওয়ার সাথে সাথে অং সানের কমরেডরা বলল আমরা ওই কনসেনসাস মানি না, ওরা রাতারাতি বামার জাতীয়তাবাদী পজিশন নিয়ে নেয়। ওই স্বাধীনতার মুহূর্ত থেকেই বর্মায় গেরিলা যুদ্ধ শুরু হয়ে গেল। এখন পুরো বর্মায় 21টা গেরিলা দল আছে, ছোট বড় মিলিয়ে। তার একটা হলো আরাকান আর্মি। আমি আলতাফ পারভেজ, লেখালেখি করি। বার্মাও আমার লেখার একটা বিষয় অনেক দিন ধরে, হয়তো সেই জন্যেই ডাকা হচ্ছে এখানে। আপনারা তো সংখ্যাগরিষ্ঠই বোধহয় ছাত্র এখানকার, ফলে ক্লাসে তো থাকেনি। আমি খুব ফর্মাল ওয়েতে আলোচনা করতে চাই না, যদি আপনারা অনুমতি দেন একটু আড্ডার ঢঙেই হোক। মধুর ক্যান্টিনে আরাকানের স্টুডেন্টরা আসতেন, ওখানেই তাদের সাথে আমার পরিচয় হয়। সে অনেক দিন আগের কথা বলছি। আমরা এখানে এরশাদ বিরোধী আন্দোলন করতাম, ওরা ওইখানে বর্মার সামরিক শাসন বিরোধী আন্দোলন। আজকের আলোচনায় আসবে, বা আপনারা ইতিমধ্যে হয়তো জানেন যে 1988 সালে বর্মায় একটা বড় ধরনের ছাত্র আন্দোলন, এবং সেটা খুব নির্মমভাবে দমনও করা। তখন অনেক ছাত্রনেতা ছাত্র ঢাকায় থাকতেন, মধুর ক্যান্টিনে আসতেন, তার আগেও আসতেন। এবং পুরনো বিচিত্রায় তাদের নিয়ে স্টোরি পাবেন আপনারা, সাপ্তাহিক বিচিত্রায়। এবং তখন আরাকানিজ মুসলিমরাও আসতেন, রাখাইনরাও আসতেন, এবং অনেক সময় একসাথেই আসতেন। তাদের মাঝে একটা রাজনৈতিক মৈত্রীর জায়গাও ছিল। তো আজকে মধুর ক্যান্টিনে যাওয়ার পরও আমার সেটাই মনে হচ্ছিল, ওনারাই বর্মা বিষয়ে আমার মাঝে আগ্রহ তৈরি করেছিলেন। সে আগ্রহ সামান্য, স্টুডেন্ট অবস্থায় যতটুকু তৈরি করা যায়। এবং আমি যে বারবার আপনাদের সামনে বার্মা বলছি, মিয়ানমার বলছি না, সেটাও ওই সম্পর্কের কারণ। সেটা আমি একটু ব্যাখ্যা করতে চাই। হয়তো জানেন আপনারা 1989 থেকে মিয়ানমার নামটা হয়, এর আগে বর্মাই বলা। ওই 88 ছাত্র আন্দোলনের পরে বার্মার সামরিক শাসক কিছু মুখরোচক রিফর্ম করে। তার মধ্যে একটা ছিল দেশের বিভিন্ন জায়গার নাম পরিবর্তন, দেশের নামও পরিবর্তন। বার্মার জায়গায় মিয়ানমার, আরাকানের জায়গায় রাখাইন, আকিয়াবের জায়গায় সিত্রিউ, মানে আরাকানের রাজধানী হলো আকিয়াব। তারপরে রেঙ্গুনের জায়গায় ইয়াঙ্গুন। আসলে এই যে বার্মা, এখনও ইউকেতে ইউএসএতে বার্মাই ব্যবহার করা হয় রিপোর্টে, লেখালেখি। বাম্মা থেকে বার্মা, বাম্মা মাম্মা একই, মানে ওই ভাষা যে আমাদের চট্টগ্রাম, নোয়াখালী, ঢাকায় আসলে একই শব্দ একটু ভিন্ন হয়ে যায়। যাহা মাম্মা তাহাই বাম্মা, এবং তাহাই বার্মা, এবং সেই সূত্রেই মাম্মা থেকে মিয়ানমার, অর্থাৎ একই ব্যাপার আর কি। ওরা এই ধরনের পরিবর্তন করেছিল। এবং এইটা বামার শব্দ, বর্মার মূল জাতি তো বামারদের ভাষার শব্দ। ফলে ওরা সামরিক শাসকরা বলছিল আমরা ঔপনিবেশিক আমলের নাম বদলাচ্ছি। ব্রিটিশ শাসকরা বার্মা নাম রেখেছিল, আকিয়াব বলতো, রেঙ্গুন বলতো, এগুলো পাল্টিয়ে ওরা বার্মাকে মিয়ানমার করছে। এইটা হলো তাদের যুক্তি। আসলে পুরো ব্যাপারটাই ছিল বামারকরণ, মানে এটা এক ধরনের ঔপনিবেশিকতা সংশোধনের নামে এক ধরনের ধোঁকাবাজিও। তো তখন ছাত্রনেতারা যারা এখানে আসতো, ওরা মিলিটারির ওই সিদ্ধান্তের বিপক্ষে ছিল, ওদের বন্ধু হিসাবে আমরাও বিপক্ষে ছিলাম। তো সেই মূল্যবোধ রয়ে গেছে। আমি এখনও লেখার সময় বার্মা লিখেই পাঠাই, পত্রিকা অফিসে মিয়ানমার কেটে মিয়ানমার করা। এই যে বার্মা মিয়ানমার এটা বললাম, আরও কিছু শব্দ জানার ব্যাপার আছে, কারণ বর্মার যে লিটারেচার, এগুলো অনেকগুলো শব্দ বাংলাদেশের মানুষের জন্য কিছুটা অপরিচিত। যেমন তাতমাদ, আপনারা প্রায় শুনেন, জানেন কি কেউ অর্থ? তাতমাদ বলা হয় যে বার্মিজ মিলিটারিকে, আসলে এটার অর্থ হলো রয়্যাল আর্ম ফোর্স। ওই রয়্যাল ব্রিটিশ কলোনি ছিল, তো
রয়্যাল শব্দটা রয়ে গেছে, এখন এটাকে সিত্তাত বলা হয়, আর্মি, মিলিটারি। তবে বার্মিজ লিটারেচারে পাবেন বা যে কোনো আমাদের দেশের রিপোর্ট যখন হয় তাতমাদো বলা হয়। তারপরে যেমন অং সান, জেনারেল অং সানের কথা আমাদের আলোচনায় বারবার আসবে। রেঙ্গুন ইউনিভার্সিটির ছাত্র ছিলেন। বার্মার রাজনৈতিক আন্দোলনে রেঙ্গুন ইউনিভার্সিটি হলো সেন্ট্রাল একটা রোল আছে, আমাদের যেরকম বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটির যে রোল, উনি রেঙ্গুন ইউনিভার্সিটিতে ছাত্র রাজনীতি শুরু করেন। প্রথমে কমিউনিস্ট ধাঁচের সংগঠন করেছেন, পরে জাতীয়তাবাদী রাজনীতি করেছেন। অং সানের মেয়ে হলো অং সান সুচি। অং সান যখন মারা যায় 1947 সালে, সুচি ছিল তখন 2 বছরের শিশু। এখন সুচির বয়স তো 80-র কাছাকাছি। ফলে আমরা একটা লম্বা হিস্ট্রি আলাপ করব, আপনাদের ধৈর্যের উপরও একটা ব্যাঘাত ঘটবে। আর আমি বক্তা হিসাবে মোটেই ভালো নয়, উল্টোপাল্টা নানা বিষয় বলবো। আমি এভাবে প্ল্যান করেছি যে আলোচনার শেষে আপনারা প্রচুর সময় পাবেন প্রশ্নের জন্য। তবে আলোচনার মাঝেও যেখানেই আপনাদের প্রয়োজন বোধ করবেন, ইচ্ছা হবে, প্রশ্ন করলে আমারও সুবিধা, আমার অনেক কিছু মনে থাকে না। তো যেটা বলছিলাম, অনেক শব্দের কথা। জেনারেল অং সান বার্মিজ মানে জাতির জনক বলতে পারেন, বার্মা দেশটার জনক। অং সানের জীবনেরই একটা বড় ঘটনা যেটা আমাদের আলাপে বারবার আসবে, পেংলং কনফারেন্স, পেংলং কনসেনসাস। আমি এখানে বোর্ড যেহেতু নাই, আমি এটা আঁকিয়েছিলাম। পেংলং হলো এখানকার একটা জায়গা। তার আগে আমি বলিনি, এটা হলো আমাদের আজকের আলোচনার আরাকান। এইটাকে বলা হয় চীন স্টেট, চীন, CHIN। এটাকে বলা হয় সাগাই রিজন। ম্যাপটা বোঝা দরকার আছে। এইটা হলো কাচিন এলাকা, এটা শান এলাকা, এবং এই যে কারেন এলাকা হলো এটা। এই যে চারপাশের এলাকাগুলো, এগুলাকে বলা হয় ফ্রন্টিয়ার বার্মা, মানে অবামার জাতির জায়গা। এইটা বামাররা থাকে মূলত এটাকে বলা হয় বার্মা প্রপার। ওইসব দেশের ল্যাঙ্গুয়েজ বলছি, বার্মা প্রপার। আর এটা হলো ফ্রন্টিয়ার বার্মা। আরেকটা ব্যাপার হলো, অন্য একটা ভোকাবুলারিতে এই অংশকে বলা হয় লোয়ার বার্মা, এই অংশকে বলা হয় আপার বার্মা। যাই হোক, ওই শানের এইখানে হলো প্যাংলং বলে একটা শহর আছে। ওই প্যাংলং শহরে 1947 সালে জেনারেল অং সান বর্মার সকল জাতিকে নিয়ে একটা বৈঠক করেছিল, এবং তখন সিদ্ধান্ত হয় যে বর্মা হবে একটা ইউনিয়ন, যেখান থেকে যে কোনো জাতি চাইলে আলাদা হয়ে, অর্থাৎ আলাদা হওয়ার স্বাধীনতা সহ একটা ইউনিয়ন। এটা কি বলে ওরা? প্যাংলং বা পাংলং কনসেনসাস, ঐক্যমত, প্যাংলং ঐক্যমত। এই জিনিসটা আমাদের আলাপে আসবে অনেক সময়। ওই প্যাংলং কনফারেন্সে অং সান এমনও কথা বলেছিলেন যে আমরা বামাররা যদি এক কিয়াত পাই, তোমরা কাচিন, কারেন, শানরাও এক কিয়াত পাবে। অর্থাৎ সম্পদের সুষম বন্টনের একটা কনসেনসাস, শুধু আলাদা হওয়ার স্বাধীনতা নয়। কেন এটা করেছেন সেটা আমি বলবো, যে কেন প্যাংলং কনফারেন্স করলেন। জাতীয়তাবাদীরা তো ছাড়তে চায় না কিছু, কিন্তু অং সান এরকম ছাড় দিতে চাইলেন যে আমরা এক কিয়াত, কিয়াত হলো বর্মার কয়েন, যে আমরা এক কিয়াত পেলে তোমরাও এক কিয়াত। উনি আন্তরিকভাবেই এটা চাচ্ছিলেন। 1947 সালে উনি মারা যায়, বর্মার স্বাধীনতার আগের বছর। আমরা স্বাধীন হয়েছি 1948-এ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা হয়েছে 1948, আর বর্মা হয়েছে 1948। তো কল্পনা করুন, মিয়ানমার থেকে শুরু করে বা বর্মা থেকে শুরু করে শ্রীলঙ্কা, ভারত, ইভেন আফগানিস্তানও এক অর্থে, এই পুরো অঞ্চল ওই 47-48 সালে স্বাধীন হচ্ছে। পৃথিবীর বড় একটা জায়গা উপনিবেশিক শাসন থেকে মুক্ত হচ্ছে, অনেক বড় ঘটনা। আমরা সেই সময়ে ঢুকছি, সেই আলাপে ঢুকবো, এবং কিভাবে সেই মুহূর্তটা পরবর্তীকালে ব্যর্থ হয়েছিল, এবং ব্যর্থতার কারণেই তো বর্মা নিয়ে আলাপ হচ্ছে, তাই না? বর্মা যদি সুখে শান্তিতে বিরাজ করতো, আজকে নিশ্চয়ই ওনারা এই আলোচনা করতেন না। বা কিছুদিন আগে আমি একটা শ্রীলঙ্কার আলোচনায় এসেছিলাম, শ্রীলঙ্কায়ও সংকট আছে, পাকিস্তানে সংকট আছে, বেলুচরা তীব্র আন্দোলন করছে, যেটা আমরা জানি না, ধামাচাপা দিয়ে আছে। বেলুচিস্তানের সাংবাদিকতাই কাজ করছেন। ভারতের অনেক জায়গায়, পাঞ্জাবে, নর্থ ইস্টে, কাশ্মীরে অশান্তি আছে, আমাদের দেশেও অশান্তি আছে। বর্মায় অশান্তিটা বেশি, সেই কারণে আমরা বর্মা নিয়ে আলোচনা করছি। 2024-এ হলো
ওরা এখন ফোন দেয় বা যোগাযোগ হয় ইমেলের মাধ্যমে যে তোমরা কিভাবে বারবার পারছো, আমরা তো আমাদের শাসকদের পরাস্ত করতে পারছি না, তোমাদের ম্যাজিকটা কি? আপনারা জানেন ম্যাজিকটা কি, আপনারা কি ম্যাজিকে পেরেছেন। তো যাই হোক, মূল আলোচনায় যাই। বর্মার ইতিহাসটা, রাজনৈতিক ইতিহাসটা। বর্মা তো বললাম 1948 সালে স্বাধীন হলো। পরাধীন হলো কখন? তাহলে প্রথমে 1826-এ দখল করা হয় এই অংশ। কোথা থেকে দখল করা হয়? এদিক থেকে। তখন তো ব্রিটিশরা এই দিক দখল করেই আছে। 1757 থেকে তো তারা এই দিক দখল করেই আছে। 1826-এ এটা দখল করল। 1852-র মধ্যে এই পুরো লোয়ার বার্মা পুরোটা দখল করলো। 1885-তে যে পুরোটা দখল করে ফেলল। এই সময়টায় ওরা পাঞ্জাবও দখল করছিল ব্রিটিশরা। তো যা বলছিলাম, আরাকান দখল হয় 1826, আর পুরো বার্মায় দখল কমপ্লিট হয় 1885। আরাকান যখন দখল হয় তখন আরাকান ছিল বামারদের দখল। খেয়াল করে, বামার রাজার দখল করে। বামার রাজা মানে এই অঞ্চলের মানুষদের, সেন্ট্রাল বর্মা জুড়ে 7টা স্টেট আছে আর 7টা রিজন আছে। স্টেট বলা হয় ফ্রন্টিয়ার বার্মার এই প্রান্তিক জায়গাগুলো, 7টা জাতি আছে তাদের জায়গাগুলোকে। আর 7টা রিজন সেন্ট্রাল এরিয়া, যেমন এখানে হলো রেঙ্গুনও একটা রিজন। এগুলোয় থাকে বামাররা, রিজনে থাকে বামাররা, স্টেটে থাকে অবামাররা। এই ব্যাপারগুলো খেয়াল করে, তাহলে আমরা রোহিঙ্গা প্রবলেমটা আস্তে আস্তে বুঝতে পারবো বা বর্মার সংকটটাও বুঝতে পারবো। তো 1826-এ যখন আরাকান দখল হয়, তার আগে এটা ছিল বামারদের দখল। 1784-তে বামাররা এটা দখল করে, তার আগে আরাকান ছিল স্বাধীন। তার মানে আরাকান ইতিহাসে একটা স্বাধীন জায়গায় ছিল। 1784 থেকে 1826 এইটুকু সময় মাত্র সেটা বামারদের দখলে ছিল। তো যখন বামারদের দখলে ছিল তখন আরাকানের মানুষ অনেকেই চট্টগ্রামে চলে আসছিল, বিশেষ করে যারা রাজনীতি করত। তারা অনেক সময় গেরিলা হামলা চালাতো আরাকান। আর আরাকানের শাসক বামাররা মনে করতো ব্রিটিশরা এটা ইন্ধন দিচ্ছে। তো ব্রিটিশদের সাথে বামারদের একটা সংঘাত আস্তে আস্তে বাড়তে থাকে। 1824-এ যে ব্রিটিশদের সাথে ওই আরাকানের বিদ্রোহীদের একটা বিদ্রোহী বা স্বাধীনতাকামীদের একটা চুক্তি হয়। ব্রিটিশরা বলে যে আমরা তোমাদের স্বাধীন করে দেব, তাহলে আমাদের সাথে তোমরা একটা ভালো সম্পর্ক রেখো। কেন ব্রিটিশদের এখানে সম্পর্ক দরকার? কারণ এই অঞ্চলে, এটা হলো লাওস, কম্বোডিয়া, দিকে এই অঞ্চলে তখন ফরাসি কলোনি। ব্রিটিশদের সাথে ফরাসিদের একটা গ্লোবাল দ্বন্দ্ব ছিল, এইটাকে ওরা বাফার জোন হিসেবে রাখতে চাচ্ছিল। আর আরাকান খুব ভাইটাল জায়গা। দেখেন, পুরো ভারতবর্ষে বেঙ্গল ছোট ছিল না একটা জায়গা, কিন্তু পলিটিক্যালি খুব ইম্পর্টেন্ট ছিল। পুরো বর্মা এখনও আরাকান খুব ছোট জায়গা স্টেট হিসাবে, কিন্তু পলিটিক্যালি খুব ইম্পর্টেন্ট। বেঙ্গলে যেমন সুভাষ বোস, মাওলানা আবুল কালাম আজাদ, এরকম বড় বড় জায়েন্ট পলিটিক্যাল ফিগার ছিল। বর্মায়ও পলিটিক্যালি কনসাস পিপলরা আরাকানি ছিল অনেক। ফ্রন্টিয়ার বার্মার অন্য জায়গায় এরকম কম ছিল। এবং বামাররাও আরাকানের মানুষদের একটু পলিটিক্যালি মানে হিসাব করে চলতো। তো ওই যে বললাম, ব্রিটিশদের সাথে আরাকানিজদের যে চুক্তি হলো যে আমরা তোমাদের স্বাধীনতায় হেল্প করব, কিন্তু পরে আমাদের তোমরা হেল্প করিও। এর ফলেই 1826-এ আরাকান দখল হয়। আরাকান তখন আসাম, মণিপুর এদের সঙ্গে ছিল। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার, দখলের পরে ব্রিটিশরা আর ছাড়েনি। ওরা আরাকানিজদের লিডার অংখইজান, সোবান, এই দুইজনকে আমাদের পুরানো ঢাকার কারাগারে এনে বন্দি করে রাখে। এখানেই ওরা মারা যায়। দেয়ালে হাত কেটে রক্ত দিয়ে ও বিবরণ লিখে গেছে। ওইখান থেকেই এই ইতিহাস জানা যায়, এই আমাদের ঢাকা কারাগারে। তো এইটা হলো আরাকান কিভাবে দখল হলো। পরে 1885-তে যে পুরোটাই দখল হয়ে গেল। দখল হয়ে কার লগে থাকলো? ব্রিটিশ ইন্ডিয়ার সাথে। তাই তো বুঝতে পারছেন তো আপনারা? ব্রিটিশ ইন্ডিয়ার সাথে থাকা মানে আসলে বেঙ্গলের সাথেই থাকা, কারণ পাশাপাশি জায়গা তো বেঙ্গল। ফলে এখানকার মানুষ এই দিকে যাওয়া শুরু করলো, আরাকানে যাওয়া শুরু করলো, রেঙ্গুনে যাওয়া শুরু করলো। নোয়াখালী, চট্টগ্রাম, এখানে খোঁজ নিলে দেখবেন আমাদের দাদারা প্রায় অনেকে আকিয়াবে কাজ করতে যেতেন, রেঙ্গুনে কাজ করতে যেতেন। আরাকান খুবই ফার্টাইল একটা জায়গা।
ধান এভাবে ছিটিয়ে দিলেই ধান হয়ে যায়, আর কিছু পানিও দিতে হয় না, সারও দিতে হয় না, এত উর্বর জায়গা। ফলে বেঙ্গল থেকে প্রচুর লোক গেলেন, আর কলকাতা থেকে শিক্ষিত ব্যবসায়ীরা গেল রেঙ্গুন, যে নানা ধরনের সুদের কারবার টারবার করে বামারদের এবং রাখাইনদের অস্থির করে ফেলে। ফলে একটা অসন্তোষ, বাঙালি বিদ্বেষের জন্ম হতে শুরু করলো। সংকটের শুরুটা ইতিহাসে কোথায়? এবং এক পর্যায়ে আমি সংক্ষেপে বলছি, দাঙ্গাও হলো রেঙ্গুনে, বড় ধরনের দাঙ্গা হলো, বাঙালিদের সাথে বামারদের, রাখাইনদের দাঙ্গা হলো। এইসব কারণে 1937 সালে ব্রিটিশরা বর্মাকে আলাদা করে ফেলে। এই ব্রিটিশ বার্মা শব্দটার জন্ম হলো, এই হলো ব্রিটিশ ইন্ডিয়া, এটা হলো ব্রিটিশ বার্মা, একই ছিল। তো একই যখন ছিল তখন তো এই দিক থেকে প্রচুর মানুষ গিয়েছে আরাকান, চট্টগ্রামের মানুষ গিয়েছে, আরাকানের মানুষও এই দিকে এসেছে। এই যে আমাদের এখানে রাখাইন আছে না, পটুয়াখালী, এরা অনেক পুরনো, ওই যে রাজনীতিক চড়াই উতরাইয়ের ফলে আসা, আর যায়নি, থেকে গেছে অনেকে, বংশধররা থেকে গেছে। আমাদের এই দিক থেকেও গিয়েছে। আজকে যেমন এখানে আমি ঢাকায় নোয়াখালীর লোক হিসাবে আছি, উনি বোধহয় ফরিদপুরের লোক হিসাবে আছে। এখন ঢাকা যদি, আমি কথার কথা বলছি, আলাদা হয়ে যায়, আমরা কি ঢাকায় অনাগরিক হয়ে যাব? দাবি করতে পারে ঢাকাবাসী। সংকটগুলো কিছুটা এইভাবে তৈরি হয়েছে। 1937-এ আলাদা হয়ে যায়। 1938-39 থেকে অংসানরা রেঙ্গুন বিশ্ববিদ্যালয়ে সংগঠিত হতে শুরু করে, যে এবার স্বাধীনতা আন্দোলনে দীর্ঘদিন পরে। তখন প্রথমে ওরা, যে স্বাধীনতা আন্দোলনের জন্য তো সাহায্য লাগে, মাত্র 30 জন তরুণ এক জায়গায় বসেছে। ওরা রওনা দেয় চীনের দিকে। চীনে তখন কমিউনিস্টরা সক্রিয়। পথে জাপানিজরা ওদের আটকায়, যে তোমরা কোথায় যাচ্ছ? যে আমরা প্রশিক্ষণের জন্য চীন যাচ্ছি। যে সেটা তো আমরাই দিতে পারি তো। কারণ জাপানিরা তখন জার্মানের সাথে ব্রিটিশ বিরোধী এলায়, বন্ধু, ওইভাবে ভূ রাজনীতি কাজ করে। আজকেও এই যে মানবিক করিডোর ইত্যাদি নিয়ে আপনারা আতঙ্কিত, সে তো ভূ রাজনীতির কারণে। এবং এইটা আসলে অতীত থেকেই ভূ রাজনীতি চলছে এখানে। তো ওই অংসানরা চীন আর যায়নি, জাপানের অফারটাই নেয়। থাইল্যান্ড থেকে ঢুকে পড়ে ওরা বর্মায় প্রশিক্ষণ নিয়ে, এবং এক পর্যায়ে জাপান দখল করে। এটা তো জানে না, 42-43-এ ব্রিটিশদের ওরা তাড়িয়ে দেয়, তাড়িয়ে বেঙ্গলে নিয়ে আসে। এইটা ঘটে 2 বছর ছিল। তো জাপানিদের সাথেও অংসানদের চুক্তি হয়েছিল ওই পুরনো চুক্তির মতো, যে আমরা তোমাদের স্বাধীনতায় হেল্প করছি, তোমরা আমাদের দিকটা দেখবে। কিন্তু স্বাধীন হওয়ার মাত্রই জাপানিরা পুরো বার্মাকে কবজা করে ফেলে। তখন অংসানরা তো বিপদে পড়ে যায়। অংসানরা তখন আবার ব্রিটিশদের হেল্প চায়, যে আমাদের আবার হেল্প করো, আমরা জাপানিদের তাড়াই, তোমরাই ঠিক আছো। ওয়ান ফাইন মর্নিংয়ে শত শত জাপানি মারা পড়ে একটা কাউন্টার কুতে অংসানদের নেতৃত্বে। 1945 সালে এইভাবেই ওই টাটমাদোর জন্ম হয়। ওই যে রয়্যাল আর্ম ফোর্স, সেই রয়্যাল আর্ম ফোর্সের এইভাবেই জন্ম। অংসানদের বার্মার সেনাবাহিনী কিন্তু আমাদের সেনাবাহিনীর মতো যুদ্ধ ময়দানে তৈরি হয়েছে, স্বাধীনতার পরে না, আগে থেকেই তৈরি। 1945 সালের 27শে ফেব্রুয়ারি সম্ভবত এটা তৈরি হয়। তখন জাপানিদের ওরা তাড়ালো, ব্রিটিশরা আবার ইন করলো বার্মায়। তখন ব্রিটিশরা ভারত থেকেও চলে যাচ্ছে, ফলে বর্মা থেকে ওরা চলে যাবে, ওদের নিয়ত হলো। কিন্তু একটা সমস্যা, আপনারা জানেন, যখন ঔপনিবেশিক শাসকরা কোনো অঞ্চলে ঢোকে, যার থেকে পাওয়ারটা নেয়, ও বন্ধু বানায় তার বিপক্ষ শক্তিকে লাগিয়ে রাখার জন্য। যেমন শ্রীলঙ্কায় ওরা পাওয়ারটা নিয়েছিল সিংহলীদের থেকে, ওরা ফ্রেন্ডশিপ করেছে তামিলদের সঙ্গে। ভারতবর্ষে ওরা পাওয়ারটা নেয় মুসলিমদের থেকে, সেই জন্য শুরুতে ফ্রেন্ডশিপ করেছে হিন্দু সম্প্রদায়। হিন্দু সম্প্রদায় শিক্ষায় এগিয়ে গেছে। শ্রীলঙ্কায়ও তামিলরাই সিংহলীদের থেকে শিক্ষায় এগিয়ে, মিশনারিরা তাদের শিক্ষিত করেছে। বর্মায় যখন ঢুকে ব্রিটিশরা, তখন ওরা হেল্প নেয় চীন, কারেন, কাচিন, এদের বামারদের বিপক্ষে এদের কাজে লাগে। ফলে ব্রিটিশ বার্মার আর্মিতে এরা ছিল সংখ্যাগরিষ্ঠ, এবং এখানে এই অঞ্চলগুলোর খ্রিস্টানিটির সংখ্যাও বেশি, এরা হলো বুদ্ধিস্ট। এইসব আলোচনায় আসবো। তো যখন ব্রিটিশরা চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তখন কাচিন, শান, কারেন এরা বলল, আমাদের কার কাছে রেখে যাচ্ছ? বামাররা তো আমাদের আবারও পুরনো কায়দায় করে। তখন ব্রিটিশরা অংসানকে দায়িত্ব দেয় যে তুমি সবাইকে নিয়ে বসো, নাইলে স্বাধীনতা দেব না।
সবাইকে নিয়ে বসো, একটা কনসেনসাস করো। তখন ওই প্যাংলং কনসেনসাস হয় 47 সালের 12ই ফেব্রুয়ারি। কনসেনসাস কি আমি তো বলেছি যে যে কোনো জাতি আলাদা হতে পারবে এই শর্তে একটা ইউনিয়ন আমরা গঠন করলাম। তখন ব্রিটিশরা বলল ওকে আমরা তোমাদের স্বাধীনতা দেব, দিয়ে দিল 48 সালে। ইতিমধ্যে অং সান মারা গেলেন। অং সান মারা যাওয়ার সাথে সাথে অং সানের কমরেডরা বলল আমরা ওই কনসেনসাস মানি না। ওরা রাতারাতি বামার জাতীয়তাবাদী পজিশন নিয়ে নেন। ওই স্বাধীনতার মুহূর্ত থেকেই বর্মায় গেরিলা যুদ্ধ শুরু হয়ে গেল। এখন পুরো বর্মায় 21টা গেরিলা দল আছে, ছোট বড় মিলিয়ে। তার একটা হলো আরাকান আর্মি, আপনাদের আলোচ্য বিষয়। তো যাই হোক, এইটা চললো কত সালে? 48 থেকে 1962 যুদ্ধ বিগ্রহণ, একটা ত্রিমুখী যুদ্ধ চলল। বর্মায় শক্তিশালী কমিউনিস্ট পার্টি ছিল, কমিউনিস্টরাও ক্ষমতা দখল করতে চাচ্ছিল। জাতীয়তাবাদীরা তো ক্ষমতায় ছিলই, কমিউনিস্টদের সাথে জাতীয়তাবাদীদের গৃহযুদ্ধ শুরু হলো। আর ওই ফ্রন্টিয়ার জাতিগুলোর সাথেও যুদ্ধ শুরু হলো। এই ত্রিমুখী যুদ্ধ চলতে থাকলো। যিনি ক্ষমতা দখল করলেন ওনার নাম হলো নে উইন, খুবই বিখ্যাত নটোরিয়াস লোক। মনে করেন আমাদের আইয়ুব খান বা জেনারেল এরশাদের মতো একজন সেনানায়ক। এইভাবে চললো 1974 পর্যন্ত। নে উইন ক্ষমতায় এসে ওই 47 সালের ওই ইউনিয়ন, ওই সংবিধান বাতিল করে শেষ। তো সংবিধান ছাড়াই সামরিক শাসন চলতে থাকে, আইসোলেটেড হয়ে যায় পৃথিবী থেকে বর্মা, একদম বিচ্ছিন্ন হয়ে পড়ে। 2008 সালে যে বর্মায় আবার একটা সংবিধান হয়। ইতিমধ্যে 1988 সালে ছাত্র আন্দোলন হয়, আমি বলেছি। 1989 সালে সূচি বর্মায় আসে, সূচি বিলাতে ছিল। পরের বছরে NLD গঠিত হয়, ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি। এই প্রথম বর্মায় একটা রাজনৈতিক দল হলো 1989 সালে। এখন দুটো দল, সে আলাপ পরে আসছি। শেষ পর্যন্ত আন্দোলনের চাপে 1990 সালে বর্মায় একটা নির্বাচন হয়। সেই নির্বাচনে NLD বিপুলভাবে জিতে, কিন্তু ওকে ক্ষমতা দেওয়া হয়। পরে কিছুদিন পরে NLDকে নিষিদ্ধ করে দেয়। আবার আন্দোলন, সূচি ইতিমধ্যে নোবেল প্রাইজ পেয়েছে আপনারা জানেন। 2015 সালে আবার নির্বাচন, এবারও সূচির দল জিতে ব্যাপক হয়। এবার ক্ষমতা দেওয়া হয়। 2000 পর্যন্ত 5 বছর ক্ষমতায় ছিল। এই যে 70-80 বছরের ইতিহাসে এই অনলি 5 বছরই বর্মায় মানে একটা গভর্নমেন্ট শান্তিতে ছিল। 2021 সালে আবার নির্বাচন হয়, আবারও সূচির দল জিতে। এবার ক্ষমতা দেওয়া হয়নি, সূচিকে জেলে এবং সমস্ত এমপিকেও জেলে ঢুকানো হয়েছে। আবার সামরিক শাসন, যিনি এখন আছেন জেনারেল মিন অং হ্লাই, আপনারা চিনেন, খবরে আসে। আর তখন সূচির দলের তরুণরা গণতন্ত্রের সংগ্রামের নামে আমাদের দেশের মধ্যে 2 বছর ওরা অহিংসভাবে সংগ্রাম করে ক্লান্ত হয়ে সিদ্ধান্তে আসে যে এইভাবে হবে না। ওরা সবাই জঙ্গলে চলে যায়। জঙ্গল কোথায়? জঙ্গল মানে এই ফ্রন্টিয়ার এলাকাগুলায়। এগুলোতে আগে থেকেই গেরিলা যুদ্ধ চলছে। এই ফ্রন্টিয়ার এলাকাগুলো কিন্তু অবামার। এই বামার তরুণরা যে বলছে আমাদের ট্রেনিং দাও, এবার আমরা আমাদের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়বো তোমাদের সাথে। ইতিহাসে এই প্রথমবারের মতো বামাররাই গৃহযুদ্ধে জড়িয়ে গেল। বামার তরুণরা একদিকে, বামার সেনাবাহিনী একদিকে। এই তরুণরা সূচির দলের লোক, সূচির দলটাও বামার প্রধান। ফলে এই বামার একটা যুদ্ধ হচ্ছে, বামারদের সেনাবাহিনীর সাথে ফ্রন্টিয়ার এলাকার একটা যুদ্ধ হচ্ছে। বার্মায় যখন যুদ্ধের নিউজ পড়বেন, যুদ্ধের নিউজটার মধ্যে কিন্তু ফারাক আছে। বামার ছেলেরা যুদ্ধ করছে PDF নামে, পিপলস ডিফেন্স ফোর্স। আর অন্যরা যেমন কাচিন আর্মি আছে, কারেন আর্মি আছে, রাখাইন আর্মি আছে, ওরা আলাদা। যুদ্ধের কিন্তু রকম ফের আছে। কিন্তু সূচির দলের ওই PDF-এর সাথে ফ্রন্টিয়ারের গেরিলাদের এক ধরনের স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স আছে এখন। এই হলো বর্মার, আমি সংক্ষেপে রাজনীতিক ইতিহাসটা বললাম।